মেয়ের মৃত্যুর পর বাবার ভিডিও ফাঁস, ক্লাসমেট আন্টি কাউকেই ছাড়লেন না। ইন্নালিল্লাহ। তারেক রহমানের মেয়েকে গালি দেওয়ায় রমনা থানায় গ্রেফতার নাসির পাটোয়ারি। রামিসার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এবার অতি শীঘ্রই গ্রেপ্তার হতে যাচ্ছে বাংলাদেশের আলোচিত সমালোচিত রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে করা মামলায় আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। হামলার রেশ কাটতে না কাটতে এবার আইনি জটিলতায় পড়লেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির নেতার এই গ্রেপ্তার, পুলিশের হাতে এই গ্রেপ্তার, এটা এনসিপি নেতা হিসেবে এটা প্রথম এবং আনুষ্ঠানিক ঘটনা এবং এনসিপির রাজনীতির জন্য এটা একটা বড় ধাক্কা। ক্ষমতা যে বেশি দিন দীর্ঘায়িত হয় না সেটা বোধহয় তারা এখন টের পাবে এবং ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করার পরিণতি, ইতিহাস থেকে যদি শিক্ষা আমরা না নিই তাহলে এরকমটা দৃশ্য প্রতিনিয়তই আমরা দেখব। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। রামিসার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রামিসার বাবা, দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের গা শিউরে উঠবে যে একজন বাবা এত নিকৃষ্ট হতে পারে। দেখুন, এই যে রামিসাকে নিয়ে বর্তমান রামিসার বাবা যে নোংরা রাজনীতি শুরু করেছে, শুধু এখানেই না, উনি যে কত বড় একটা লম্পট কিসিমের মানুষ তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমত হচ্ছে রামিসাকে কেন্দ্র করে যারা নাকি তার শুভাকাঙ্ক্ষী ধরেন কিংবা বাংলাদেশের জনগণ বিচার চাইতে আসছে, দেখুন এদিকে এই যে চুমা চারটি যে উনি দিতেছে, মানে এই মেয়েটা কতটা আসলে অস্বস্তি বোধ করতেছে। ভাবুন তো একটা, আবার কতটা অস্বস্তি বোধ করতেছে। এদিকে তিনি একের পর এক এই ধরনের চুমা তো দিচ্ছেই, এদিকে তার বাসায় যে বা যারা যাচ্ছে তাদেরকে আলটিমেটলি মানে এমন এমন জায়গায় হাত দিচ্ছে, মানে কি বলবো ভাই, এগুলো দেখলে আসলে কি বলবো। শুধু এখানেই না, সব থেকে যেটা আমার মানে খারাপ লাগছে সব থেকে বেশি সেটা হচ্ছে উনি যখন আপনার জনসম্মুখের মাঝখান দিয়ে হেঁটে আসে, তার মাথায় চশমা লাগিয়ে, ঠিক তখন দেখুন তার পাশে একজন মুরব্বী, মানে তিনিও বিচার চাইতে আসছে। অনেকেই ভাবতে পারেন যে বিচারটা অ্যাকচুয়ালি কি, তার মেয়ের সাথেও একই ঘটনা ঘটেছে। উনি বারবার বলতেছিল যে ভাই, আপনার মেয়ের বিচার তো আপনি আলটিমেটলি পেয়ে গেলেন, কিন্তু যে আমার মেয়ের সাথে যে বা যারা এগুলা করেছে, ভাই আমিও বিচারটা চাই। আপনি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন, বাংলাদেশের জনগণ আপনার পাশে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং তিনি আপনার বাসায় গিয়েছে। এই যে আপনার একটা মানে ওয়েট বর্তমান, কিংবা আপনি যাই বলেন গণমাধ্যমে সেটা মানে এক নিমিষে ভাইরাল হয়ে যায়, জনগণ আপনার পাশে দাঁড়ায়। ভাই আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না, মানে তিনি কোনো পাত্তাই দিলেন না, তিনি কিঞ্চিত পরিমাণ কোনো পাত্তাই দিলেন না। এটা কি মনুষ্যত্ব? হ্যাঁ, উনি কি বর্তমান বিএনপির বড় নেতা হয়ে গিয়েছে নাকি? নাকি স্বয়ং প্রধানমন্ত্রী ওনার ভাই যে নাকি ওনার বাসায় গিয়েছিল, বাসায় যাওয়ার কারণে ওনার অ্যাটিটিউড বর্তমান হাই লেভেলের হয়ে গিয়েছে। এদিকে গণমাধ্যমে আপনার এমনটাও প্রকাশ করা হচ্ছে যে টাকার কাছে নিজের মেয়েকে আলটিমেটলি উনি বিক্রি করে দিলেন, মানে ওনার মেয়ের হাতে যে বর্তমান টাকা তুলে দিয়েছে বিএনপি সরকার, সেখানে জমা তো গিয়েছিল, এই যে টাকার কাছে উনি যে বর্তমান বিক্রি করে দিল, এটা কি চারটেখানি কথা? এদিকে আপনার কমেন্টে তো ঝড়, অনেকে বলতেছে যে কিছুদিন পরে উনি টিকটক একটা অ্যাকাউন্ট খুলবে, সেখানে উনি বিএনপির রাজনীতি করবে, মানে উনি আলটিমেটলি বিএনপির একজন বড় নেতা হয়ে গিয়েছে। এই যদি হয় আমাদের বাংলাদেশের অবস্থা, ছি ভাই, ঘেন্না লাগে। শুধু আমি একা কথা বলতেছি না, এই প্রসঙ্গ নিয়ে মানে চুমা চারটির যে অস্বস্তিকর যে বিষয়টা,
বাংলাদেশের সকল শ্রেণীর মানুষই কথা বলছে। রামিসার বাবা আসলেই একটা অমানুষ। এ কথাটি কেন বলছি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রামিসার সাথে যে কাজটা করা হয়েছে, রামিসার বাবার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটির মেয়ের সাথেও সেম কাজ করা হয়েছে। রামিসার বাবা যখন গ্রামে চলে যায় তখন এই লোকটি নওগাঁ থেকে চলে এসেছে। এই লোকটি রামিসার বাবাকে দৌড়ে দৌড়ে বলছে, ভাই আপনার মেয়ের সাথে যে কাজ করেছে আমার মেয়ের সাথেও সেম কাজ করা হয়েছে, আমি সঠিক বিচার চাই, আমার কথাটা একটু শুনুন। কিন্তু রামিসার বাবা এতটাই অমানুষ, সে এতটাই ভাইরাল হয়ে গেছে, সে এখন নিজেকে মানুষ মনে করছে না। সে নিজেকে প্রধানমন্ত্রী যে তারেক রহমান রয়েছে তার বন্ধু মনে করছে মেবি। এমন একটা ভাব দেখিয়ে সামনে থেকে চলে গেল রামিসার বাবা। উনি হচ্ছে বালসাল, ওনার কথার কোনো মূল্য নেই। কিন্তু দেখুন এই যে দাঁড়িয়ালার লোকটা, ওনার মেয়ের সাথেও সেম কাজটা করা হয়েছে। হয়তো ওনার মেয়ের সাথে যে কাজটা করা হয়েছে, ওনার মেয়ে হয়তো ভাইরাল হয়নি, ওনার মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হয়তো ভাইরাল হয়নি, যার কারণে উনি সঠিক বিচারটা পায়নি। কিন্তু রামিসার সাথে যে কাজটা হয়েছে সেটা ভাইরাল হয়েছে বিদায় রামিসার বাবা সঠিক বিচারটা পেয়েছে। রিসেন্টলি রামিসার বাবার যে অ্যাক্টিভিটি সেটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। একটা মা কখনোই বাবার চাইতে কম ভালোবাসতে পারে না, বাবা কখনোই মায়ের চাইতে বেশি ভালোবাসতে পারে না। ঠিক আছে, তার কলেজে ফেটে যাচ্ছে, রামিসার সহপাঠীদেরকে সে আদর করছে, সে সর্বোচ্চ মাথায় হাত বুলাতে পারে, সে কেন জনে জনে ধরে ধরে গালে জমা দিচ্ছে? আপনারা ভিডিওটাই দেখেন, দেখলে বুঝতে পারবেন। জিনিসটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগছে, কারণ হচ্ছে এই লোকটা কোনো পুরুষকে আসলে ওইভাবে বিশ্বাস করা সম্ভব না। দেখতে পেলাম সকল শ্রেণীর মানুষ বর্তমান এটাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, জানানোর কথা। কারণ ওনার ভিতরে বর্তমান ওনার মেয়েকে হারানোর যে সুখ সেটি বর্তমান কাজ করছে না। স্বয়ং প্রধানমন্ত্রী ওনার বাসায় গিয়েছে, ওনার অ্যাটিটিউড বর্তমান এমন হয়ে গিয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী স্বয়ং হচ্ছে ওনার বড় ভাই কিংবা ওনার খুবই ক্লোজ একজন ফ্যামিলি মেম্বার। কেমন এর জন্য বর্তমান রাস্তাঘাটে ওনার যেই চলাফেরা, যে মুভমেন্ট, ওনার যেই আচরণ, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে ওনার মেয়ের সাথে এত জঘন্য লেভেলের একটা ঘটনা ঘটেছে। আলটিমেটলি উনি নিজেকে প্রধানমন্ত্রীর আপনার খুব ক্লোজ একজন ফ্যামিলি মেম্বার ভাবতেছে, কিংবা উনি হয়তোবা দেখতে পারবেন যে ওনার যেই অ্যাক্টিভিটিস, উনি হয়তোবা রিসেন্টলি দেখতে পারবেন যে উনি বিএনপির কোনো একটা পদ পদবিতে চলে এসেছে। আলটিমেটলি মেয়েকে হারানোর যে শোক সেটি বর্তমান কাজ করছে না। ওনার ভিতরে যেটি বর্তমান কাজ করছে সেটি হচ্ছে, ভাই স্কুপ একটা পায়ে গেছি, বাংলাদেশের জনগণ আমার সাথে এসে পড়ছে, আর কি লাগে? যেখান দেয় যাই সেখান দেয় মিডিয়ার মানুষ আমার সঙ্গে। আরে ভাই, এর থেকে বড় পপুলারিটি আর হতে পারে নাকি? হামলার রেশ কাটতে না কাটতে এবার আইনি জটিলতায় পড়লেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহের ঘটনার ঠিক পরদিনই তাঁর বিরুদ্ধে পাঠানো হয়েছে একটি লিগ্যাল নোটিশ, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। আমার উপরে ডিম ছুঁড়ে মারা হয় এবং আমাকে ঘুষি দেওয়া হয়। ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ সভাপতি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে আসা প্রায় প্রতিটি ধাপেই আলোচনায় ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সময় তার রাজনৈতিক বক্তব্য এবং বিভিন্ন ইস্যুতে নেওয়া অবস্থান যেমন সমর্থন পেয়েছেন, তেমনি তা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার সেই আলোচনায় আরও নতুন মাত্রা পেল তার বিরুদ্ধে পাঠানো লিগ্যাল নোটিশকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রী এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুদকের পিপি AKM আজিজুল হক খান। পরে তিনি নিজের ফেসবুক প্রোফাইলেও নোটিশটি প্রকাশ করেন। আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। লিগ্যাল নোটিশে বলা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেশের কোটি কোটি মানুষের মনে আঘাত দিয়েছে এবং সেটি মানহানিকর। একই সঙ্গে আগামী 15 দিনের মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আর তা না হলে তার বিরুদ্ধে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তার উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। পরে এই ঘটনায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান 8 নেতার নাম উল্লেখ করে মামলা করে এনসিপি। পাশাপাশি অজ্ঞাতনামা আরও 110 থেকে 115 জনকে আসামি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। এছাড়া হামলার সময় এনসিপি নেতাকর্মীদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত আওয়ামী লীগের হয়ে খেলতেছে। সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং কখন কাকে কিভাবে টার্গেট করতে হবে এটাও তারা ঠিক করে দিচ্ছে ভারতের র এবং আওয়ামী লীগ মিলে। আপনি যদি একটু মাথা কাটান তাহলে আপনি বুঝতে পারবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির এরকম কর্মকাণ্ড, কথাবার্তায় আসলে মূলত লাভবান হচ্ছে কারা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করতেছে এটা তো রাজনীতি না, অন্তত এটা তো মানেন। তাহলে সে কেন এটা করতেছে? কারণ সে ভয় পাইছে। দেখেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির এরকম পাগলামি বাইরে গেছে। কারণ কি? কারণ সে ধরেই নিছে যে জুলাইয়ের যারা ফ্রন্টলাইনার আছি আমাদের সবাইরই একে একে মাইরা ফেলা হবে। ফলে সে কোনোভাবে র এবং আওয়ামী লীগের সাথে একটা লিঙ্ক তৈরি করছে এবং তাদের পরামর্শেই কখন কারে কিভাবে টার্গেট করলে। কারণ আওয়ামী লীগ জানে যে মূল প্রতিপক্ষ কে বা কারা, র জানে যে কাদের কারণে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারতেছে না। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে তারেই আক্রমণ করতেছে। আপনি চিন্তা করেন, সালাউদ্দিন আহমেদের মতো একজন মানুষকে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রমণ করতেছে। আপনি দেখেন ওই যে দুলু সাহেব, যার এক ডাকে মানে 130 কিলোমিটার লম্বা লাইন হয়ে যায় তিস্তা বাঁচাও আন্দোলনে, সেই ব্যক্তিরে সে আক্রমণ করতেছে। সে মির্জা আব্বাসের মতো যে ঢাকা শহরটার মানে প্রাণকেন্দ্র সেটার যে আঁকড়ায় ধরে রাখছে তারে আক্রমণ করতেছে। সে তারেক রহমানকে আক্রমণ করতেছে। অতএব দাঁড়ায় কি? মূল যারা প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং রয়ের ভারতীয় আধিপত্যবাদের, তাদেরকেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি টার্গেট করতেছে। তো কথা হচ্ছে যে এইখান থেকে আওয়ামী লীগের দুইটা লাভ হচ্ছে। একটা হচ্ছে জুলাই কেন্দ্রিক যে ইমোশনটা, এইটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে। মানুষের যে একটা জুলাই কেন্দ্রিক একতা, সব প্রশ্নের শেষ প্রশ্ন জুলাই, এরকম একটা কিছু, এইটা আস্তে আস্তে বিতর্কিত হচ্ছে। কিভাবে? যে বিএনপি আলটিমেটলি আলাদা হয়ে যাচ্ছে, কিভাবে যে তাদের সিনিয়র নেতারে গাইল পারা হচ্ছে। অতএব এই জুলাই যোদ্ধাদের কেউ কিছু করলে আমরা যাবো না, ধরতে যাবো না, এরকম কিছু। বিএনপির আপনি মানেন আর না মানেন, সে তো একটা বট গাছ, বটবৃক্ষ, তার ছায়ায় কিন্তু আপনি মানে আরাম করতেই পারতেছেন। কিন্তু আপনি যদি তারে কাইটা ফেলেন বা কাটার চেষ্টা করেন বা সে যদি ছায়া না দেয়, তাহলে আলটিমেটলি কি হইতেছে? আপনি রোদে পড়তেছেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়া এবং এই ধরনের কিছু আপনার অনলাইন বলয় তৈরি করা হয়েছে, তাদের দিয়া মূলত দেখা যায় তারা এনসিপির কিংবা জামাতের কিংবা বিরোধী পক্ষের কিংবা খুবই দেশপ্রেমিক, মূলত এটা দেখা যায়। কিন্তু ফাইনালি তারা কাজটা কি করতেছে? বট বৃক্ষকে কাটার চেষ্টা করতেছে, যেন বাদবাকি ছায়াগুলা সব সরে যায়। ক্ষমতার দাপট যে বেশি দিন টেকে না তার প্রমাণ আমরা দেখলাম। এবার তার প্রমাণটা কোথায় দেখলাম? ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যে ডিমকাণ্ড হলো, সেই ডিমকাণ্ডে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রান্ত হলেন এবং তার অন্তত 3 জন নেতা তাদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, হাসপাতালে পাঠানো হলো, এরকম অভিযোগ আমরা শুনলাম। তারা মামলা করলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মানে ওই যে বলছিলাম যে ক্ষমতার দাপট বেশি দিন টেকে না। প্রফেসর ইউনূসের আমলে যে ক্ষমতার দাপট তারা দেখিয়েছেন, যা ইচ্ছা তাই করেছেন। প্রফেসর ইউনূস চলে যাওয়ার পরে সেগুলো আবার স্বীকারও করেছেন যে প্রফেসর ইউনূসের আমলে আমরা যা ইচ্ছা তাই করতে পেরেছি, এখন আপনারা প্রফেসর ইউনূসকে মিস করবেন। তাদের অভ্যন্তরীণ কথাবার্তায় এরকম সংলাপ তাদের শীর্ষ নেতাদের মুখে আমরা শুনেছি, সেটাই বোধহয় প্রমাণ হলো। ঝিনাইদহে আগে মামলা করা সত্ত্বেও পরের মামলায়, পরের দিন ছাত্রদলের করা মামলায় এনসিপির শীর্ষ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। এনসিপির নেতার এই গ্রেপ্তার, পুলিশের হাতে এই গ্রেপ্তার, এটা এনসিপি নেতা হিসেবে এটা প্রথম এবং আনুষ্ঠানিক ঘটনা এবং এনসিপির রাজনীতির জন্য এটা একটা বড় ধাক্কা। ক্ষমতা যে বেশি দিন দীর্ঘায়িত হয় না সেটা বোধহয় তারা এখন টের পাবে এবং ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করার পরিণতি, ইতিহাস থেকে যদি শিক্ষা আমরা না নিই তাহলে এরকমটা দৃশ্য প্রতিনিয়তই আমরা দেখব, সেটাও কিন্তু স্বাভাবিক ঘটনা। দর্শক, বলছিলাম এনসিপি নেতা, শীর্ষ মানে কেন্দ্রীয় নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে ঝিনাইদহে পাল্টাপাল্টি মামলা এবং পাল্টাপাল্টি মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে তাদের যে মামলা সেই মামলায় এই গ্রেপ্তার করা হলেও মানে তাদের বিরুদ্ধে যে পরের দিন মামলা করা হয়েছে সেই মামলায় গ্রেপ্তার করা হলেও তাদের মামলায় যে আসামি, সেই আসামিদের জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপির ছাত্রদলের আসামিদের জামিন দেওয়া হয়েছে, অথচ তাদের দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। কি বলছে গণমাধ্যম? সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার। এখানে বলা হচ্ছে যে ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে সন্ধ্যার পরে এই গ্রেপ্তারটা করা হয়েছে। ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হামলা ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। এনসিপি নেতা তারেক রেজা আজকে সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা 6:30টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে ঝিনাইদহ থানার সদর থানার ওসি আসাদুজ্জামান সহ
পুলিশ, সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেছেন, হামলা, ভাঙচুর, হত্যা, হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজা সহ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চলছে। শুক্রবারের ঘটনা আমরা সবাই জানি। শুক্রবারে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করা হলো। তারা অভিযোগ করলো এটা ছাত্রদল করেছে। তারপরে তারা থানা ঘেরাও করলো। থানা ঘেরাও করে থানাকে মামলা করতে বাধ্য করলো। এক ধরনের ক্ষমতার দাপট দেখানোর ব্যাপার দেখলাম। পরবর্তীতে ছাত্রদল, বিএনপি থানা ঘেরাও করলে নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিরাপত্তা শঙ্কা তৈরি হলো এবং থানার ভেতর থেকে আমরা একটা লাইভও তাদের একজন নেতাকে করতে দেখেছি, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি মোবাইল ধরে কথা বলেছেন এবং বাইরে আন্দোলনকে তিনি বলেছেন যে আমাদের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, এরকম বক্তব্য আমরা লাইভে শুনেছি, কিন্তু কোনো আক্রমণের ঘটনা আমরা পরবর্তীতে দেখিনি। পরে পুলিশের বিশেষ প্রোটোকলে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তারপরে তিনি ঝিনাইদহ ত্যাগ করেন। এই যে ঘটনাটা ঘটলো, অপরদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করছেন, কি দেখুন এই শিরোনামটা। তিনি বলছেন, যারা আমাকে হত্যার চেষ্টা করেছে শেষ পর্যন্ত তাদেরই জামিন দেওয়া হলো, অর্থাৎ তাদের মামলায় আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এই অভিযোগ করছেন। কতটা অসহায়ত্বের মতো অভিযোগ। আবার হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন দেখুন, দেশ রূপান্তরের এই শিরোনামটা বলছেন, ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। হাসনাত আবদুল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট কথা, অ্যাবসুলেট সত্য একটা কথা, যে ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। সুতরাং আপনারা প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রেখে যা ইচ্ছা তাই যে করে গেছেন, এই সমাজে, এই দেশে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যা ইচ্ছা তাই করেছেন। বৈধ কর্মকাণ্ড যেমন করেছেন, অবৈধ কর্মকাণ্ড করেছেন, নিজেরা সারা দেশে জুলাই যাত্রা করেছেন। সেই জুলাই যাত্রার নিজেদের একটা অনিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আপনাদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সব বাহিনী আপনাদের পেছনে হাজার হাজার সদস্য শুধু নিরাপত্তাই দেয়নি, আপনারা যে রাস্তায় গাড়ি চালিয়ে গেছেন সেই রাস্তা পর্যন্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্টাইলে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রের অর্থ খরচ করে। আবার ইচ্ছামতো যাকে ইচ্ছা তাকে মারা, যাকে ইচ্ছা যার ইচ্ছা তার কবর রচনা করা। গোপালগঞ্জে যে কাণ্ডটা করা হলো, ক্ষমতার অপব্যবহার করেই গোপালগঞ্জে একটা ত্রাসের সৃষ্টি করা হলো এবং সেখানে 5 জনের জীবন চলে গেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে, সেগুলোও আপনারা ক্ষমতার দাপটে করেছেন। গোপালগঞ্জে যেখানে আওয়ামী লীগের ঘাঁটি, অন্তত ওই জায়গাটা থেকে নিজেদের যখন বিরত থাকার পলিসি নেওয়া উচিত ছিল তখন উল্টা কাজটা করেছেন, কবর রচনা করতে গিয়েছেন। টুঙ্গিপাড়াতে গিয়ে আপনি বঙ্গবন্ধুর কবর রচনা করতে গিয়েছেন, সেখানে সেটা না পেরে আবার আর্মির এপিসিতে চড়ে সেখান থেকে পালাতে হয়েছে। এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি এবং প্রফেসর ইউনূসের আমলে যা ইচ্ছা তাই করা গেছে, এই বক্তব্য আমরা সার্জিসের মুখেও শুনেছি যে তারা এখন প্রফেসর ইউনূস সরকারকে মিস করবে। শুধুমাত্র প্রফেসর ইউনূস সরকার না, ইউনূস সরকারের আমলে আপনারা যেটা করেছেন সেটা যেমন ক্ষমতার অপব্যবহার, আওয়ামী লীগ আমলে যেগুলো হয়েছে সেগুলোও ক্ষমতার অপব্যবহার, এবং ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ টিকতে পারেনি। এই ইতিহাস থেকে যদি আপনারা শিক্ষা নিতেন তাহলে আপনারা প্রফেসর ইউনূস সরকারের আমলে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য যা ইচ্ছা তাই করতেন না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।